এই বিধানসভা সেশনে আমরা দেখলাম ত্রিপুরা শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 7th অ্যামেন্ডমেন্ট এবং দি ফ্যাক্টরিজ বিল, এটা হলো 2nd অ্যামেন্ডমেন্ট। আগেরটা হলো 7th আর পরেরটা হলো 2nd অ্যামেন্ডমেন্ট। এই দুটো বিল পাশ করিয়ে নেওয়া হয়েছে সংখ্যাগরিষ্ঠতা জুড়ে। আপনারা জানেন যে সারা দেশে এবং গোটা পৃথিবীতে একটা আন্দোলন হয়েছে, 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা আনন্দ, 8 ঘন্টা বিশ্রাম। এখন এ সম্পর্কে এটা রাষ্ট্রসংঘেরই একটা নির্দেশিকা যে 8 ঘন্টা কাজ, এটা তার বাইরে যদি কাউকে করাতে হয় তার অনুমতি দিতে হবে, অতিরিক্ত কাজের অতিরিক্ত মজুরি দিতে হবে। ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ILO যেটাকে বলা হয়, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনেরও নির্দেশিকা আছে। এখানে দেখা যায় কর্পোরেটদের স্বার্থে, একচেটিয়া পুঁজি ধনিক বণিকদের স্বার্থে আমাদের দীর্ঘদিনের যে 44টা শ্রম আইন ছিল, যেগুলি ব্রিটিশ শাসিত ভারতবর্ষ থেকে আদায় হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হল 1926-এ একটা শ্রম আইন তৈরি হয়েছিল, যেটা ট্রেড ইউনিয়ন অ্যাক্ট বলা হয়, ব্রিটিশ শাসিত ভারতবর্ষে। দেশ স্বাধীন হওয়ার পর সময়ে সময়ে এগুলো নতুন নতুন আইন শ্রমিকদের রক্ষা কবচ হিসেবে পাশ করানো হয়েছে এবং সেখানে শ্রমিকদের কতগুলো নিরাপত্তা, তাদের কাজের নিরাপত্তা, মজুরি এবং সামাজিক বিষয়গুলো, তার ফিউচার এবং তাদের স্বাস্থ্যের বিষয়গুলো সম্পর্কে নির্দেশিকা আছে। এখন শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্ট মানে দোকান কর্মচারী যারা কাজ করেন, যে মলগুলো, এরা শুরু থেকেই এক্সপ্লয়েট করছে। যারা কর্মচারী তাদেরকে কম পয়সা দিচ্ছে, অধিক সময় কাজ করাচ্ছে। এই সম্পর্কে শ্রম দপ্তর নিরদর্শক ভূমিকা নিয়েছে। গোটা দেশে 29টা শ্রম আইনকে নস্যাৎ করে দিয়ে, তামাদি করে দিয়ে 4টা কোর্টে পরিণত করা হয়েছে। কোর্ট কার্যকরী করতে গিয়ে কেন্দ্রীয় সরকার বিভিন্ন সময়ে বাধাপ্রাপ্ত হয়েছে। এটা কিন্তু পাশ করিয়ে নিয়েছেন। যখনই পাশ করতে যায় তখনই এটা সম্পর্কে প্রতিবাদ আসে এবং প্রতিবাদের ফলে পিছু হটতে বাধ্য হয়। এখন একটা সুকৌশল নিয়েছে, সেন্ট্রাল একটা নোটিফিকেশান, বিজ্ঞপ্তি জারি করতে পারছেন না, রুলস যেটা বলতো, কারণ আইন পাস করার পর তার একটা বিধি তৈরি হয়, যে থেকে রুলস বলা হয়। এই বিধি দিয়ে সেটাকে কার্যকরী করা হয়। কীভাবে কার্যকরী করা হবে তার নিয়ম পদ্ধতিগুলি নির্ধারিত করা থাকে। এই রুলসটা লাগু করার কথা ছিল 1 এপ্রিল। সারা দেশব্যাপী ধর্মঘট ডাকাতে স্থগিত রাখতে বাধ্য। এখন কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলোকে চাপ দিয়ে বা বিভিন্ন সুকৌশলে তাদের দলের সরকার যেখানে যেখানে আছে, সেই সমস্ত জায়গায় স্টেট অ্যাক্ট, যেহেতু সেন্ট্রাল অ্যাক্ট হয়ে গেছে, তার সঙ্গে সাযুজ্য রেখে স্টেট অ্যাক্ট করে নিচ্ছে। এবং স্টেট অ্যাক্টে দেখা গেল আমাদের স্টেটের যে শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্ট আছে, সেখানে অ্যামেন্ডমেন্ট করে কাজের ঘন্টাটা যেটা ছিল 8 ঘন্টা, এখন এটাকে 10, আর যেখানে 10-এর অতিরিক্ত যেখানে ছিল, অতিরিক্ত কাজ করলে আরও 2 ঘন্টার বেশি করানো যায় না, ওটাকে করে দিয়েছে 12। আমরা ধরে নিতে পারি 12 ঘন্টা পর্যন্ত কাজ করাতে পারবে, তাই 8 থেকে এটা 12-তে গেল। এবং এই যে পদ্ধতিটা, এই অতিরিক্ত কাজের অতিরিক্ত মজুরি এমনিতেই পায় না, চাইলে ছাঁটাই করে দেওয়া হয়। আর বিশেষ করে আমাদের রাজ্যের সবচেয়ে বড় সমস্যা হল অসংগঠিত ক্ষেত্র। এবং এই অসংগঠিত ক্ষেত্রে যেটা বড় সমস্যা হিসেবে এসেছে, যে এখানে প্রায় 98% হলো ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় কাজ করে। এমনিতেই তারা শ্রম আইনের আওতার বাইরে অনেকেই, তারপরে গিয়ে যারা আইনের ভিতর পড়ে, যারা একটু সুযোগ সুবিধা পেতেন, তার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে।
ফলশ্রুতি হিসেবে অতিরিক্ত কাজের জন্য যে ব্যস্তি কাজের জন্য যে মুনাফাটা আসবে তার জন্য কিন্তু শ্রমিকদের মজুরি বাড়বে না, মজুরি এখন কমছে। তাই আমি বেশি পরিশ্রমের বিনিময়ে যা দিলাম মালিককে মুনাফা করল, কিন্তু তার বিনিময়ে আমি কি পেলাম, শ্রমিকরা কী পেল? বিনিময়ে তারা পেল অবজ্ঞা এবং অসম্মান, নির্দিষ্ট সময় মজুরি না দেওয়া, মজুরি কমিয়ে দেওয়া, তাদের শরীরে সমস্ত কিছু নিংড়ে খেয়ে নেওয়া। এই অবস্থা বা এই কালচার, এই সংস্কৃতি এখন দেশে লাগু হয়েছে। এই কর্মসংস্কৃতির ফলে শ্রমিকদের আজকে পারিবারিক জীবন খুব ভয়াবহ অবস্থায় গিয়ে পৌঁছেছে। একদিকে তাদের মানে আর্থিক অনটন লেগে আছে, কাজ নেই, খাদ্যের একটা কাজ থাকলেই তো রোজগার আসে, রোজগার থেকে খাদ্য বা প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ, কাজ না থাকলে এটা হয় না। এবং আমরা মনে করি এই আইনের ফলে শ্রমিকদেরকে শোষণ করার জন্য একটা হাতিয়ার হিসেবে আইনি বিধান তুলে দিয়েছেন মালিকদের হাতে, এবং এটা লাভটা নেবে কর্পোরেট সেক্টর থেকে, এক চিটিয়া পুঁজিপতি ধনিক বণিক মালিকরা এই সুযোগটা নেবে। সরকার প্রতিনিয়ত একটার পর একটা আইনের মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়ে গেছে, শ্রমিকদেরকে শ্রম দাসে পরিণত করছেন। যে দাসপ্রথার বিরুদ্ধে লড়াই হয়েছিল, দাসপ্রথার বিরুদ্ধে লড়াই করে অধিকার আদায় করেছিল, আজকের পৃথিবীতে নতুন করে সেই দাসপ্রথা আমাদের দেশে লাগু করার চেষ্টা করছে, শ্রমিকদেরকে শ্রমদাসে পরিণত করার চেষ্টা করছে। এবং এখানে যেটা লক্ষণীয় জিনিস যে আমাদের যে উদারবাদী অর্থনীতি, তার কুফল কিন্তু দেশবাসী ভুগতে শুরু হয়েছে। বেকারত্ব, দারিদ্রতা চরমভাবে বেড়ে গেছে। এবং যেটা বলেছিল যে উদারবাদী অর্থনীতি, নতুন শিল্প কারখানা হবে এবং লোক নিয়ে আসবে, আপনারা জানেন কি না, ভারতের প্রধানমন্ত্রী নির্মলা সীতারমণ স্বীকার করে নিয়েছেন ভারতবর্ষ থেকে এখন লগ্নি তুলে নিয়ে যাচ্ছেন। তার মুখ্য কারণ কি? বৃহদাংশ মানুষের কাজের বিনিময়ে প্রকৃত মজুরি পায় না, এবং প্রকৃত মজুরি যদি না পায় বাজারে কাটতি থাকে না, বাজারে কাটতি না থাকলে আর্থিক মন্দা দেখা দেয়, আর্থিক মন্দা থেকে শিল্পে গিয়ে তার প্রভাব পড়ে, কৃষি এবং শিল্প দুইটা বিপর্যস্ত হয়ে যায়। তার সঙ্গে যুক্ত ৮০ থেকে ৯০% মানুষ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়। আলটিমেটলি এতে দেশের যে আর্থিক কাঠামোটা এটা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে, আর্থিক কাঠামোটা ভেঙে পড়ে। আমাদের দেশের আর্থিক কাঠামো আজকে ভেঙে পড়েছে। লক্ষ্য করবেন কোনো কোনো দেশ মন্দার হাত থেকে, তথাকথিত উন্নত দেশ, মন্দার হাত থেকে বেরিয়ে আসার জন্য শ্রমিকদের মজুরি বাড়িয়ে দিয়েছেন, কর্মচারীদের বেতন বাড়িয়ে দিয়েছেন, তাদের বহির্গত বাড়িয়ে দিয়েছেন। কেন বাড়িয়ে দিয়েছেন? বাজারটাকে চাঙ্গা করার জন্য। আর আমাদের ভারতবর্ষে বাজারের মধ্যে চূড়ান্ত মন্দা দেখা দিয়েছে, এবং এই মন্দার হাত থেকে দেশ বেরিয়ে আসতে পারছে না। কেন্দ্রে বিজেপি সরকার আর্থিক নীতির জন্য এই চরম বিপর্যয়, আর্থিক বিপর্যয় দেশে ডেকে নিয়ে এসছেন, এবং তার ফল ভোগ করছে গোটা দেশবাসী, এবং বিশেষ করে শ্রমজীবী মানুষ এবং কৃষকরা তার ফল ভোগ করছে। আমরা এই আইনের যেটা পাশ করিয়ে নিয়েছেন তার তীব্র বিরোধিতা করছি, এবং এটা যদি তাদের মানবতা, এই সরকারে যারা আছেন বিজেপি দল, এমনিতেই তো তাদের মানবতা মূল্যবোধ আছে কি না দেশবাসী দেখছেন, এটা হারিয়ে ফেলেছেন। যদি সামান্যতম তারা মানবতা মূল্যবোধ থাকে তাহলে এটা তারা করতে পারেন না। এই আইন তারা পাশ করানো উচিত হয়নি। কাজের ঘণ্টাটা যেটা করেছেন সেটা কোনো অবস্থাতেই এটা করা উচিত হয়নি তাদের। দ্বিতীয় যেটা মহিলাদের ক্ষেত্রে, আগে মহিলাদের ক্ষেত্রে রাত্র 7টার পরে সকাল 6টার আগে কাজ করানো যেত না, আইনে ছিল না সেটা বিধান। এখন গিয়ে বলছে দেশ নাকি খুব উন্নত হয়েছে এবং মহিলাদেরকে সেখানে এখন রাত্রেবেলাও কাজ করাতে পারবে। এই অ্যামেন্ডমেন্ট এটা পাশ করিয়ে নিয়েছেন সাবস্টেন্স এস্টাবলিশমেন্ট অ্যাক্টের সঙ্গে, আর এটার সঙ্গে গিয়ে ফ্যাক্টরি অ্যাক্ট যেটা আছে দুটোই অ্যামেন্ডমেন্ট করে নিয়েছেন, ফ্যাক্টরি অ্যাক্ট সহ দুটো মধ্যে করে দিয়েছে। এখন মহিলারা রাত্রে কাজ করতে পারবেন, তাদের কাজ করানো যাবে, আইনি বিধান তৈরি করে দিয়েছেন। আমাদের প্রশ্ন হলো, এই যে আইনি বিধানটা করলেন, আমরা যদি আমাদের রাজ্যের কথা ভাবি, দেশেও আজকে নারীরা নানা দিক থেকে দেখা যায় শারীরিকভাবে, নানাভাবে তারা মানসিকভাবে কর্মস্থলের নির্যাতনের শিকার।
অবজ্ঞার শিকার, অসম্মানের শিকার। এবং এই পরিস্থিতির মধ্যে ত্রিপুরার যে পরিস্থিতি আরও খারাপ, এখানে কাজ থেকে ফিরে যাওয়ার মতো সন্ধ্যার পরই ফিরে যেতে করে। মিড নাইট থেকে সে যে কাজ করবে, যদি তাকে ছেড়ে দেয়, কে পৌঁছে দেবে তাকে বাড়িতে? এবং তার নিরাপত্তার দায়িত্ব কে নেবে? বলছে পরিবহনের ব্যবস্থা করতে হবে। তো পরিবহনের ব্যবস্থা মালিক কী করতে হবে? মালিক কি সে পরিবহনের ব্যবস্থা করবে? যথেষ্ট সন্দেহ আছে। তীব্র শ্রমিক আন্দোলনের ফলে একটা কৌশলগত পদ্ধতি নিয়েছেন, যিনি কাজ করেন তার থেকে স্বীকৃতি আদায় করবেন। তিনি রাতের বেলা কাজ করতে রাজি। তাকে যদি চাপ দেয় যে তুমি যদি না করো তাহলে আমার অন্য কাউকে নিতে হবে, তখন তিনি বাধ্য হবেন এটাতে সই করতে। আমাদের বক্তব্য, কর্ণাটকে যেটা একটা তীব্র আন্দোলনের ফলে, কর্ণাটকে গিয়ে শেষ পর্যন্ত আপনারা জানেন এখানে আইটি সেক্টরে ভালো সংখ্যক মহিলারা কাজ করেন। কর্ণাটকে গিয়ে সেখানে গিয়ে এই যে মালিক যে জিজ্ঞাসা করবে যে মহিলাকে যে আপনি রাতের বেলা কাজ করতে রাজি কিনা, আন্ডারটেকিং দিন, একটা আন্ডারটেকিং নেবে বা লিখিত প্রতিশ্রুতি আদায় করবে। তো এক্ষেত্রে কাজ রক্ষা করার জন্য, যেহেতু কাজ নেই, কাজের অভাব হচ্ছে, কাজ রক্ষা করার জন্য মহিলারা রাজি হতে বাধ্য হবে। সেখানে গিয়ে আমাদের বক্তব্য ছিল যে ঠিক আছে, যেন কর্ণাটকে তারা সরকার শেষ পর্যন্ত বাধ্য হয়েছে স্বীকার করে নিতে, তিনি যেই ইউনিয়নের মেম্বার, ইউনিয়নের লিডারের প্রেজেন্সে তাকে জিজ্ঞাসা করতে হবে, তার থেকে স্বীকৃতির বিষয়টা পরিষ্কার বা পরিচ্ছন্ন করতে হবে। সেখানে যদি ইউনিয়নের লিডারশিপ না থাকে, তখন তাকে কিন্তু বাধ্য করা হবে। যদি আপনি কাজ না করেন, যদি এই স্বীকৃতিটা না দেন, যদি এটা রাজি না হন, তাহলে আপনাকে কর্মচ্যুতি হবে, তার কাজ থেকে তাকে বাদ দিয়ে দিতে পারেন। কাজে এখানে গিয়ে মহিলাদের আমাদের রাজ্যে আপনারা দেখছেন বাড়িঘর থেকে বের করে নিয়ে ধর্ষণ করে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছেন। প্রায় ধরে নেওয়া যায় সপ্তাহে 4-5টা ধর্ষণের ঘটনা আসছে, নারী নির্যাতনের ঘটনা আসছে। আর কর্মস্থলে নানানভাবে এমনিতেই তারা মজুরি কম পায় পুরুষদের তুলনায়। নারীদের যদিও সমকাজে সমমজুরি আইন আছে, কিন্তু পুরুষদের তুলনায় নারীরা কিন্তু মজুরি কম পায়। কাজে এই নির্দেশিকা থাকলেও সেটা কিন্তু লাগু হয়নি। তারপরে গিয়ে যদি রাতের বেলা কাজ করায়, সেখানে যে মজুরিটা বেশি দেবে বা ওভারটাইম দেবে, তার গ্যারেন্টি কে দেবে? তার গ্যারেন্টি থাকবে না। এবং আমরা বলবো পরিষ্কারভাবে, এটা সমস্ত নিরাপত্তার দায়িত্ব, তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব, এটাকে এনশিওর করতে হবে, নাম্বার 1। 2, এখানে আমাদের আরও কিছু বক্তব্য আছে। প্রত্যেক মহিলাদের পরিবার আছেন, তার ছেলে মেয়ে আছে, বৃদ্ধরা আছে বাড়িতে। এগুলোর ক্ষেত্রে অনেক বেশি দায়িত্ব সহকারে পালন করে মহিলাদের ভূমিকা। পরিবারটাকে ধরে রাখার জন্য, পরিবারটাকে রক্ষা করার ক্ষেত্রে মহিলাদের ভূমিকা অনস্বীকার্য। এবং অনেক বেশি দায়িত্ব নিয়ে মহিলারা কাজ করেন পরিবারের ক্ষেত্রে, ছেলেদের মেয়েদের দেখাশোনা ইত্যাদি। এবং এই যে গভীর রাত পর্যন্ত কাজ করবে, সেখানে ছেলে মেয়েদের এই যে কাজ করাবে গভীর রাত পর্যন্ত, তাহলে সে পরিবারটার দায়িত্ব কে নেবে? তার ছেলে মেয়ের দায়িত্ব কে নেবে? যে একটা ছেলে মেয়েদেরও তার মার সান্নিধ্য চায়, এবং যে যাই বলো সবচেয়ে কাছের মানুষ হলেন মা, এবং সেখানে মার সান্নিধ্য সে চায়। এবং এটার অবস্থাতে যদি একটা মহিলা সারা রাত কাজ করে, তাহলে মা তো তার পাশে থাকতে পারবে না। ছেলেটাকে গঠন, তার উন্নত ভবিষ্যৎ, মেয়ের উন্নত ভবিষ্যৎ, এগুলোর ক্ষেত্রে মা যে দায়িত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, সেই ভূমিকাটা পালন করার ক্ষেত্রে কিন্তু একটা অসুবিধা তৈরি হবে। এই বিষয়গুলি নিয়েই আমরা 2টো আইনের বিরোধিতা আগেও করেছি, সারা দেশে লড়াই করছি। এই শ্রম দপ্তরের সামনে যখন অর্ডিন্যান্স করেছে, তখনও বিক্ষোভ জানিয়েছি, সরকারের সঙ্গে দেখা করেছি, আলোচনা করেছি, শ্রম দপ্তরকে বলেছি এটা করা থেকে বিরত থাকুন। তারা করলেন কি, অর্ডিন্যান্সটা একটা নির্দিষ্ট পিরিয়ডের পর অর্ডিন্যান্সের মেয়াদ শেষ হয়ে যায়, এখন সেটাকে তারা আইনে পরিণত করেছেন। আমরা এটার বিরুদ্ধে আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে, এবং আমরা এটা প্রতিবাদ করব, রাস্তায় নামব, রাজ্যবাসীকেও আবেদন জানাবো যে এটা সোচ্চার হওয়ার জন্য। কারণ অতিরিক্ত কাজ করে মুনাফা লুটবে, আর আমাদের শরীরটাকে, শ্রমিকদের শরীরটাকে নিংড়ে খেয়ে নেবে। এই চরম যে নির্যাতন, এটা বলবো নির্যাতনই, এক ধরনের শারীরিক নির্যাতন, শরীরের উপর নির্যাতন এটা।
এবং এটা সম্পর্কে এমনিতেই যে টাকা তারা দেন, এতে তো খাদ্য টাদ্য সংগ্রহ করা, একটা শরীর ধরে রাখা সম্ভব না। যেইভাবে পরিশ্রম করা, সেই পরিশ্রমের বিনিময়ে মজুরি পায় না। তারপরে গিয়ে এই কাজ, এই যে আইন, এই আইনে হাতিয়ার তুলে দিলেন মালিকদের হাতে। মালিকদের হাতে হাতিয়ারটা তুলে দিয়েছেন শ্রমিক বিরোধী, জনবিরোধী, অগণতান্ত্রিক, স্বৈরাচারী এবং একটা নয়া ফেসিবাদী সরকার আছে বলে কেন্দ্র এবং রাজ্যে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারেন। আপনাদের জানার জন্য বলছি, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনে এবারকার যে কনভেনশন হয়েছে সারা পৃথিবী, আমাদের CI2 প্রতিনিধি উমেশ অংশগ্রহণ করেছিলেন। আমি শুনেছি, ওনার কাছে শুনেছি দিল্লিতে, আমাদের ত্রিপুরা থেকেও একজন এটাতে নাকি BMS-এর হয়ে গিয়েছেন, একজন মহিলা কর্মচারী নেত্রী সম্ভবত। তিনি কিন্তু সেখানে গিয়ে এই যে আইলোর মধ্যে ভারতের বিষয়টা উঠেছে, তখন গিয়ে CI2 যখন এটা অলরেডি মানে আন্তর্জাতিক স্তরে তুলেছে, এটা কিন্তু তখন ভারত সরকারকে বলা হয়েছে যে এই জাতীয় দানবীয় আইন তৈরি করার আগে ভেবে দেখুন, এটা করবেন না এবং এটা করা উচিত না। এই যে শ্রম কোড সম্পর্কে পরিষ্কার সেখানে কন্ডেম করা হয়েছে, এটাকে করা উচিত না বলে প্রতিবাদ জানিয়েছে। তো এই পরিস্থিতির মধ্যে কোনো কিছুকেই না মেনে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে এই ধরনের আইন তৈরি করা সমর্থন করা যায় না। এই হলো গিয়ে আমাদের বক্তব্য। ইন প্রিন্সিপাল আমরা বক্তব্য লাস্ট যেটা আমি বলবো, সমস্ত প্রকার নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়ে পরিবেশ পরিস্থিতির উন্নতি করে ট্রেড ইউনিয়নগুলির সঙ্গে আলোচনা করে যদি দেখা যায় যে পরিস্থিতির উন্নতি ঘটেছে, মহিলারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন, ভয়ের পরিবেশ নেই, তাদের নিরাপত্তা সম্পূর্ণ আছে, তাহলে ট্রেড ইউনিয়নগুলোর সঙ্গে আলোচনা করে নীতিগতভাবে এই ধরনের যদি কিছু করে আমরা আপত্তি করব না। কিন্তু তার আগে শর্তগুলো যেগুলো বলেছে আমাদের এই ওয়ার্কিং উইমেনের, এই শর্তগুলো কিন্তু আগে পূরণ করতে হবে। এগুলো পূরণ না করে কোনো আলোচনা না করে এইভাবে করাটা ঠিক না। আর আরেকটা বিষয় আমি শুধু এটার সঙ্গে রিলেটেড না বলে দিচ্ছি, যেটা আমি দেখলাম বিধানসভাতে স্মার্ট মিটার নিয়ে একটা বক্তব্য রেখেছেন। এটা কিন্তু এটার সঙ্গে আমি আলাদাভাবে বলছি আর কি। স্মার্ট মিটার নিয়ে তো আমরা আমাদের অবস্থান পরিষ্কার করেছি, লড়াইটা কিসে? স্মার্ট মিটার হলো বেসরকারীকরণের একটা পদক্ষেপের অন্যতম বিষয় হলো স্মার্ট মিটার। এটা টোটালি এই স্মার্ট মিটারটাকে মনিটরিং করছেন যারা বিদ্যুতের ব্যবসায়ী, টাটা, আদানি, আম্বানি, টোটাল বিষয়টা মনিটরিং করছেন। এবং স্মার্ট মিটার উৎপাদকও তারা, বিক্রেতাও তারা। আর এখানে অ্যালগরিদম নামে একটা অর্গানাইজেশন, এটা এক ধরনের, এটা হলো বিশেষ ধরনের প্রোগ্রাম কম্পিউটার। এটাকে সেন্ট্রালি ইউজ করে সমস্ত ডাটা কেন্দ্রে নিয়ে যাবেন, কেন্দ্রীয়ভাবে নিয়ে যাবেন, রাজ্যের হাতে কেন্দ্রীয়ভাবে নিয়ে যাবেন। এর থেকে বাছাই করে ডেট টাইম তারিফ এটা চালু করার জন্য 2023-এ অলরেডি অর্ডার বেরিয়ে গেছে। দিনটাকে ভাগ করে এই স্মার্ট মিটারের মাধ্যমে মানে তারিফের এক একটা স্টেজ হবে, এক এক সময়ের জন্য এক একটা স্টেজ হবে। এই পদক্ষেপ নিয়ে ওই সমস্ত বেসরকারি সংস্থাগুলিকে পাইয়ে দেওয়ার জন্যই স্মার্ট মিটার ইউজ করছেন। এবং এটা উন্নত যেটা বলছেন, আর দাম সম্পর্কে বলছেন, এগুলো তো হাসির খোরাকের কথাবার্তা আমি বলবো। কেন আমি বলবো? কারণ বলছে দাম বাড়ায়নি, তো দাম যদি না বাড়িয়ে থাকে, প্রতিটা লোক আগে 2018 সালে যে টাকা দিতেন, এখন কিন্তু তার চেয়ে ডাবল টাকা তাকে পেমেন্ট করতে হচ্ছে, প্রায় ডাবল টাকা পেমেন্ট করতে হচ্ছে। এর থেকে কিন্তু পরিষ্কার। আর স্মার্ট মিটার সম্পর্কে তিনি যেভাবে সার্টিফিকেট দিয়েছেন, একটা কথা কিন্তু বলেননি, বলেছে এটা তো সরকার থেকে ফ্রি দিচ্ছেন, কিন্তু এটা খারাপ হলে চেঞ্জের টাকাটাকে দেবে। আগের আইনে ছিল, আগের যে মিটারগুলো ছিল ডিজিটাল মিটার, এটা চেঞ্জ করে নিগম বা বোর্ড বা ম্যানেজমেন্ট তাদের দায়িত্ব। কিন্তু এটা কিন্তু খারাপ হলে চেঞ্জ করার টাকাটা দিতে হবে কনজিউমারকে, যিনি কনজিউমার তাকে দিতে হবে। একটা গরিব কনজিউমার পারবে এত হাজার টাকা সংগ্রহ করে এই মিটার দিতে? এগুলি কিন্তু আমি দেখলাম বিধানসভাতে তিনি যে বক্তব্য রেখেছেন, বক্তব্যের মধ্যে এই পয়েন্টগুলো নেই। এবং এই স্মার্ট মিটারের মধ্যে আরও কতগুলি কারিগরি ব্যবস্থাপনাকে কন্ট্রোল করার জন্য
সেন্ট্রালি কন্ট্রোল করার জন্য কিছু সিস্টেম ঢুকিয়ে দেওয়া আছে এবং যার ফলশ্রুতি এখন মানুষ ভোগ করছেন। আমরা বলবো যে এই স্মার্ট মিটার পৃথিবীর কথাও বলা হয়েছে, সারা পৃথিবীতে ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে তখন আমারই কথা হয়েছিল, যখন ওয়ার্ল্ড ব্যাংক ত্রিপুরার যে প্রজেক্টটা নিয়ে আসে, ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধিরা স্বীকার করেছেন যে পৃথিবীর কয়েকটা দেশে এটা ফেল করেছে, কিছু টেকনিক্যাল প্রবলেম দেখা দিয়েছে, স্বীকার করেছে টেকনিক্যাল প্রবলেম দেখা দিয়েছে। তো এখন তারাই আমাদেরকে পুরনো মিটার চেঞ্জ করে মধ্যে একটা নতুন মিটার দেওয়া হয়েছিল সমস্ত মানুষের বাড়িতে, ডিজিটাল মিটার বলে এটাকে। ডিজিটাল মিটার তো ভালোই কাজ করছিল, নিগম তো প্রফিটে, টাকাও ভালো আদায় করছিল এবং কোনো লোকের কোনো অবজেকশন ছিল না। এটা কিন্তু অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি ডিজিটাল মিটার। সমস্ত ডিজিটাল মিটারগুলোকে চেঞ্জ করে এখন স্মার্ট মিটারে কনভার্ট করছেন। এটার মধ্যে বিরাট ব্যাপার স্যাপার আছে, অনেক কারচুপির ব্যাপার স্যাপার আছে। কাজে এটা সম্পর্কে আমরা যে কথা বলছি, এবং গোটা দেশে CI2 আমরা কনজিউমারদেরকে অর্গানাইজ করে, কনজিউমার এবং যারা কনজিউমার তারা হলো আসল ভোক্তা, ভোক্তা এবং ইঞ্জিনিয়ার এমপ্লয়িজ সবাই যুক্তভাবে সারা দেশে আন্দোলন। আমি লাস্ট একটা ঘটনা বলছি, গত পরশুদিন পুদুচেরি নাম শুনেছেন একটা রাজ্য, এটা কিন্তু লাভজনক অর্গানাইজেশন বিদ্যুৎ। এখানে গিয়ে আদানি একটা কোম্পানি রেজিস্ট্রেশন করে নিয়েছে, অলরেডি টেন্ডার বেরিয়ে যাবে। টোটাল যে সমস্ত প্রজেক্টগুলো আছে সরকারি টাকায় তৈরি হয়েছে, টোটাল সিস্টেম সব প্রজেক্টটা টেন্ডার করবে, নিয়ে যাবে কে? আদানি কোম্পানি। এইভাবে ভারতের সমস্ত রাজ্যে এগুলো বেসরকারিকরণের একটা পদ্ধতি চালু হয়েছে। কাজে আমরা বেসরকারিকরণের বিরুদ্ধে এই লড়াইয়ে যেটা জারি আছে, আমরা আমাদের রাজ্য আমরা এই ধরনের কনজিউমারদেরকে যুক্ত করে একটা যুক্ত আন্দোলনে আমরা গড়ে তুলব এবং মানুষকে বলবো বিষয়গুলি ভাবুন, চিন্তা করুন, নেবেন না নেবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু এটা নেওয়ার পর ভবিষ্যৎ দিনে যে একটা বিপর্যয় আপনাদের জন্য অপেক্ষা করছে সেটার সম্পর্কে সতর্কিত হওয়ার জন্য জনগণের কাছে আবেদন থাকবে, ভোক্তাদের কাছে আমাদের আবেদন থাকবে।